আজকে আমরা কেসারি 2 মুভি নিয়ে আলোচনা করব। সিনেমাটির শুরুতেই আমরা দেখতে পাই একটা এয়ারক্রাফট আকাশে উড়ে বেড়াচ্ছে। সেইটা একটা বাচ্চা ছেলে দূরবীন দিয়ে দেখছিল। এই এয়ারক্রাফট আর বাচ্চা ছেলেটাই পুরো সিনেমার মোড় ঘুরিয়ে দেয়। ঘটনাটা 1919-এর 13 এপ্রিলে জালিয়ানওয়ালাবাগে সন্ধ্যে 5টার সময় বেশ কিছু মানুষ জমায়েত হয়েছিল। সেই জায়গায় বাচ্চা থেকে বয়স্ক, নারী থেকে পুরুষ কেউ বাকি ছিল না। সকলেই ওখানে জমায়েত হয়েছিল। জমায়েত হওয়ার কারণটা ব্রিটিশ সরকার দ্বারা তৈরি রাওলাট আইনটাকে প্রত্যাহার করা। সেই সময় ওই জায়গায় পারগেট বলে একটা ছেলে, খুব অল্প বয়সী একটা ছেলে, ওখানে হ্যান্ডবিল বিলি করছিল রাওলাট আইনটাকে প্রত্যাহার করার জন্য। সেই জায়গায় ওই মুহূর্তে ওই ছেলেটা মানে পারগাটের মা আরো ছোট বোনও উপস্থিত ছিল। পারগাটের মা ওকে ডাকলো আর বলল, কত কাজ করবি, সকাল থেকেই তো খেটে যাচ্ছিস। তখন পারগাট হাসি মুখে বলল, এখন যদি আমি পরিশ্রম না করি তাহলে সারা জীবন আমাদের আফসোস করতে হবে। এইসব কথা পারগাটের বাবা ওকে শিখিয়েছিল। তখন পারগাটের মা ওকে বলল, ঠিক আছে, যা বোনের জন্য মিষ্টি নিয়ে আয়। আর পারগাটকে কাজলে টিকা লাগিয়ে দিল। পারগাট গিয়ে মিষ্টি কিনছে। ঠিক সেই মুহূর্তে একজন ব্রিটিশ আর্মি অফিসার পেছন থেকে এন্ট্রি নিল, জেনারেল ডায়ার। সে তার সেনাবাহিনীকে নির্দেশ করে যে সকল আন্দোলনকারীদের ঘিরে ফেলতে। তখন সেনাবাহিনীরাও বিনা প্রশ্নে জেনারেল ডায়ারের কথায় সকল আন্দোলনকারীদের দিকে বন্দুক উঁচিয়ে পজিশন নিয়ে নেয়। কিন্তু আন্দোলনকারীরা এতে দমার নয়। ওরা ভেবেছিল ওদেরকে ভয় দেখানোর জন্য বন্দুক তোলা হয়েছে। জেনারেল ডায়ারের পেছনে দাঁড়িয়ে থাকা একজন অফিসার ওনাকে ওয়ার্নিং দেওয়ার ব্যাপারে জিজ্ঞেস করেন। কিন্তু জেনারেল ডায়ার কোনো ওয়ার্নিং না দিয়েই ওই সমস্ত নিরস্ত্র সাধারণ মানুষদের ওপর গুলি চালানোর নির্দেশ দিয়ে দেন। আর শুরু হলো নারকীয় হত্যালীলা। এই হত্যাকাণ্ডটা এতটাই নারকীয় ছিল যে সমস্ত আন্দোলনকারীদের ওই মাঠটায় তালাবন্দি করে দেওয়া হয়, যাতে সেখান থেকে একটা মানুষও বাইরে যেতে না পারে। পারগাট ছুটে গিয়ে ওর মা আর বোনের কাছে যেতে চায়, কিন্তু মৃত মানুষের ভিড় ওর উপর চাপা পড়ে পারগাট সেই জায়গা থেকে নড়তে পারে না। মৃত মানুষের ভিড়ে চাপা পড়ে যাওয়ার কারণে পারগাটই হয়তো একমাত্র মানুষ যে সেই জায়গা থেকে জীবিত ফিরে এসেছিল। পারগাটের ছোট বোন ও তার মা সেই জায়গায় প্রাণ হারায়। এই নির্মম পরিণতির মূল কারণ হলো প্রথম বিশ্বযুদ্ধ, যেটা 1914 সালে শুরু হয়েছিল। যুদ্ধক্ষেত্রে ব্রিটিশদের সেনা বাড়ানোর জন্য ওরা ভারতীয়দের নিজেদের সেনাবাহিনীতে যোগ দেওয়ার ফন্দি আঁটে। ব্রিটিশরা ভারতীয়দের কথা দিয়েছিল, যদি ভারতের যুবক ব্রিটিশদের হয়ে যুদ্ধে নামে তাহলে ব্রিটিশরা ভারতকে স্বাধীন করে দেবে। স্বাধীনতা পাওয়ার প্রত্যাশায় 15 লক্ষ ভারতীয় সেই সময় ব্রিটিশ ইন্ডিয়ান আর্মিতে জয়েন করে, যে যুদ্ধটা আদৌ ভারতীয়দের ছিল না। একসময় যুদ্ধ শেষ হয়, কিন্তু ব্রিটিশরা ভারত থেকে যায় না, ওরা ভারতীয়দের ধোঁকা দেয়। সেই সময় পাঞ্জাব থেকেই সবথেকে বেশি মানুষ ব্রিটিশ সেনাবাহিনীতে যোগ দিয়েছিল। খুব সাধারণত এই ঘটনার কারণে ভারতীয়রা ক্ষেপে যায়। পাঞ্জাবের ন্যাশনাল কলেজের প্রফেসর কৃপাল সিং সেখানকার তরুণ প্রজন্মদের এক করে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলেন। ব্রিটিশ সরকারের বড় বড় অফিসাররা এই ঘটনায় নাস্তানাবুদ হয়ে যায়। তারা কোনোভাবেই কৃপাল সিংকে পরাস্ত করতে পারে না। তৎকালীন গভর্নর মাইকেল ওডায়ার ও তার লিগ্যাল অ্যাডভাইজার তিরাথ সিং এই সমস্যার জন্য একটা উপায় বের করে। কেরালায় ছোট থেকে বড় হওয়া আইন বিশেষজ্ঞ ওই মানুষটা আর কেউ নয়, শঙ্করন নায়ার। তৎকালীন সময় ব্রিটিশ পার্লামেন্ট ভাইসরয় কাউন্সিলের একমাত্র ভারতীয় মেম্বার ছিলেন শঙ্করন নায়ার। কৃপাল সিং এর হাত থেকে ব্রিটিশ সরকারকে বাঁচাতে পারেন একমাত্র শঙ্করন নায়ার। তিরাথ সিং ও মাইকেল ওডায়ার শঙ্করন নায়ারের কাছে যায় কৃপাল সিং এর বিরোধিতায় ব্রিটিশ সরকারের হয়ে কেসটা লড়ার জন্য। কৃপাল সিং ব্রিটিশদের বিরোধিতায় কবিতা লেখেন, গল্প লেখেন, প্রতিবাদী সম্মেলন গড়ে তোলেন। সেই জন্য ব্রিটিশরা ওনাকে কোর্টে বারবার নিয়ে আসে। কিন্তু এইবার শঙ্করন নায়ার কৃপাল সিংকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করেন, যেমন উনি বোম বানাতে পারেন কিনা, ক্ষুদিরাম সিং আর বরিন্দার কুমারকে, ইত্যাদি ইত্যাদি। শঙ্করন নায়ারের প্রথম প্রশ্ন ছিল কৃপাল সিং বোম বানাতে পারেন কিনা। এখানে কৃপাল সিং রাজি হয়ে যান, কারণ তিনি ব্রিটিশ ইন্ডিয়ান আর্মিতে কাজ করেছেন আর প্রথম বিশ্বযুদ্ধও লড়েছেন। সেনাবাহিনীতে কাজ করার সময় উনি বোম বানানো শিখেছিলেন। আর শঙ্করন নায়ারের 2 নম্বর প্রশ্ন ছিল যে কৃপাল সিং ক্ষুদিরাম সিং আর বরিন্দার কুমারকে চেনেন কিনা। এক্ষেত্রে কৃপাল সিং জানান যে ক্ষুদিরাম সিং ও বরিন্দার কুমার ওনারই ছাত্র। তখন শঙ্করন নায়ার বলেন যে ক্ষুদিরাম সিং আর বরিন্দার কুমার ইম্পেরিয়াল থিয়েটারের বাইরে অফিসার কিংসফোর্ডের গাড়িতে বোমা বিস্ফোরণ করে, আর ওই 2 ছাত্রকেই উস্কানি জুগিয়েছিল কৃপাল সিং। এটা প্রমাণ হওয়ার পর কৃপাল সিং এর জেল হয়ে যায়। আদালত চত্বরের বাইরে কৃপাল সিং আর শঙ্করন নায়ারের মধ্যে কথোপকথন হয়। শঙ্করন নায়ার কৃপাল সিংকে বলেন, এইসব কবিতা, গল্প, আবৃত্তি লিখে দেশ চলে না। তখন কৃপাল সিং প্রত্যুত্তরে বলেন, আপনি পড়তে থাকুন, আপনার এই ভুল ধারণা একদিন মুছে যাবে। এর পরের সিনে আমরা দেখতে পাই রাতের বেলায় ইউরোপিয়ান ক্লাবে পাঞ্জাবের গভর্নর ও তার লিগ্যাল অ্যাডভাইজার এবং শঙ্করন নায়ার ও ওনার ওয়াইফ একসাথে ডিনার করছেন। সেখানে গভর্নর সাহেব শঙ্করন নায়ারকে নাইটহুড উপাধি দেওয়ার প্রস্তাব রাখেন। তার পরের সিনে আমরা দেখতে পাই জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের দিন মানে 13 এপ্রিল 1919 সালে শঙ্করন নায়ারকে নাইটহুড উপাধি দেওয়া হচ্ছে। একদিকে শঙ্করন নায়ার নাইটহুড উপাধি গ্রহণ করছেন আর অন্যদিকে জালিয়ানওয়ালাবাগে হত্যাকাণ্ড হচ্ছে। এই সিনে আমরা দেখতে পাই
পারগাট নামের ওই ছেলেটা ওর মৃত বোনকে কোলে করে নিয়ে আসছে। শুধুমাত্র এই সিনটা দেখেই আমার এমন অবস্থা হয়েছিল, না জানি সত্যিকারের এমন ঘটনা চোখের সামনে ঘটলে কি অবস্থাটা হতো। একদিকে শঙ্করন নায়ার ব্রিটিশদের দেওয়া তলোয়ার নিয়ে এগিয়ে আসছে, আর অন্যদিকে পারগট সিং ওর বোনকে কোলে করে। তার পরের সিনে আমরা দেখি সেই হত্যাকাণ্ডের রাতের বেলা গভর্নর সাহেব জেনারেল ডায়ারকে বলেন, এখন আমরা প্রেসের মুখ কি করে বন্ধ করব। তখন জেনারেল ডায়ার বলেন, আমরা যেটা বলতে চাইবো প্রেস সেটাই বলবে। তিরাজ সিং সেই দিন রাতের বেলায় লোকজন পাঠিয়ে প্রেসের সমস্ত প্রমাণপত্র ও ছাপানো কাগজগুলো পুড়িয়ে ফেলে। আর পরের দিন খবরের কাগজে ছাপানো হলো জালিয়ানওয়ালাবাগে উপস্থিত সকল মানুষের হাতে বন্দুক ছিল। এই ঘটনার পরেও সেই মৃত মানুষের পরিবারের লোকেরা মানতে রাজি হচ্ছিল না। তাই গভর্নর ঠিক করে দিল যে সবাইকে 25 টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে যারা তাদের ফ্যামিলি মেম্বারকে হারিয়েছে। আর এই ঘটনার তদন্ত করার জন্য একটা কমিটি স্থাপন করা হবে, যেখানে একটা ভারতীয় থাকবে। আর সেই ভারতীয়টা আর কেউ নয়, শঙ্করন নায়ার। কমিশনের প্রথম দিন যখন শঙ্করন নায়ার সেক্রেটারিয়েটে আসেন, তখন উনি দেখতে পান যে সকল মানুষ জরিমানা নেওয়ার লাইনে দাঁড়িয়ে রয়েছে। শুধু একটা ছেলেই আলাদা দাঁড়িয়েছিল, হাতে পোস্টার নিয়ে, পারগট সিং। পরের সিনে আমরা দেখতে পাই আলোচনা সভা বসলো কমিশনের দলকে নিয়ে। সেখানে জানানো হলো সব মিলিয়ে 2332 রাউন্ড গুলি চালানো হয়েছে এবং তাতে 1650 জন টেররিস্ট মারা গেছে। কিন্তু শঙ্করন নায়ার যখন জিজ্ঞেস করেন সেই টেররিস্টদের হাতে কজন মারা গেছে, তখন উক্ত ব্যক্তিটি বলেন একজনও নয়। তার পরের সিনেই আমরা চলে যাব জরিমানা নেওয়ার জায়গায়। এখানে আমরা দেখতে পাই একটা বৃদ্ধ মহিলাকে একটা কাগজ দেওয়া হয়েছিল, আর বলা হয়েছিল সেখানে আঙুলের ছাপ দিয়ে জরিমানার টাকাটা নিয়ে নিতে। সেই মহিলাটি জানতে চাইছিলেন যে এই কাগজে কি লেখা। তখন শঙ্করন নায়ার এসে বলেন যে এই কাগজে লেখা রয়েছে আপনি জরিমানার টাকা নিয়ে নিচ্ছেন এবং ব্রিটিশ সরকার ও তাদের কোনো অফিসারের ওপর আপনার কোনো অভিযোগ নেই। এর পরের সিনে আমরা দেখতে পাই শঙ্করন নায়ার একা কিছু কাগজপত্র নিয়ে ঘাটাঘাটি করছে। সেখানে তিনি জানতে পারেন জেনারেল ডায়ার মৃত মানুষের সংখ্যা যেটা দিয়েছিলেন তার থেকে হসপিটাল রেকর্ড অনেক বেশি। জেনারেল ডায়ারের দেওয়া তথ্য অনুযায়ী মৃতের সংখ্যা হচ্ছে 1650, কিন্তু হসপিটাল রেকর্ড বলছে 10,312। এই কথাটা শঙ্করন নায়ার তিরাজ সিংকে জানানোর সময় তিরাজ সিং কোনো মতেই রাজি হচ্ছিলেন না, বললেন চেপে যেতে। ঠিক সেই সময় অফিস রুমে প্রবেশ করলেন স্বয়ং জেনারেল ডায়ার এবং আরেকজন ভারতীয় সেনা, যিনি জেনারেল ডায়ারের নামে কমপ্লেন এনেছিলেন গভর্নরকে দেওয়ার জন্য। কিন্তু জেনারেল ডায়ার ওনার হাত থেকে সেই লিখিত কমপ্লেনটা নিয়ে ছিঁড়ে ফেললেন। এর পরের সিনে শঙ্করন নায়ার যখন অফিস থেকে বেরিয়ে যান, দেখলেন গেটের বাইরে পারগট সিং শুয়ে রয়েছে। তিনি সিকিউরিটিকে ডেকে জিজ্ঞেস করলেন ছেলেটাকে। তখন সিকিউরিটি গার্ড বললেন যে সকলেই জরিমানা নিয়ে নিচ্ছে, কিন্তু এই ছেলেটাই জরিমানা নেয়নি। আর ওর থেকেই জানতে পারলেন শঙ্করন নায়ার যে ছেলেটা ওই জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডে ওর মাকে আর বোনকে হারিয়েছে। শঙ্করন নায়ারের রাতের ঘুম উড়ে গেল। তিনি বসে বসে শুধু চিন্তা করছেন। পরের সিনে আমরা দেখতে পাই শঙ্করন নায়ার পারগট সিং এর বাড়িতে গেছে ওর সাথে কথা বলার জন্য। সেখানেই শঙ্করন নায়ার দেখতে পায় পারগট সিং খুব ভালো ছবি আঁকে। উনি পারগট সিংকে বলেন যাতে সে এখন স্কুলে যায়, এইসব প্রতিবাদ করে কিছু হবে না। তখন পারগট সিং ওকে ঘুরিয়ে বলে এসব ছবি আঁকা, গান করা, কবিতা লেখা এইসব করে তো আর দেশ চলবে না। ঠিক এই কথাটাই শঙ্করন নায়ার কিছুদিন আগে কৃপাল সিংকে বলেছিলেন। আর এই কৃপাল সিং আর কেউ নয়, পারগট সিং এর বাবা। তারপরের সিনে আমরা দেখতে পাই ব্রিটিশদের বড় বড় অফিসাররা একটা জায়গায় ডিনার করছেন। সেখানে শঙ্করন নায়ার ও ওনার ওয়াইফও প্রেজেন্ট ছিলেন। কিছু সময় বাদে শঙ্করন নায়ার যখন ওয়াশরুমে যেতে চান, তখন ওনাকে ভেতরে ঢুকতে বাধা দেন একজন ভারতীয় ব্রিটিশ কর্মচারী। ওনাকে বাধা দেওয়ার কারণ হলো সেই ওয়াশরুমের বাইরে লেখা রয়েছে ডগস অ্যান্ড ইন্ডিয়ানস আর নট অ্যালাউড। এই ঘটনায় স্পষ্ট হয়ে যায় কোনো ভারতীয় ব্রিটিশ সরকারের যত উচ্চপদই থাকুন না কেন তাকে অ্যালাউ করা হবে না। তারপরে এসে গেল বিচারের দিন। একমাত্র শঙ্করন নায়ার ছাড়া সকল ব্রিটিশ আধিকারিকরা জেনারেল ডায়ারকে নির্দোষ বলে বাঁচিয়ে নেন, আর শঙ্করন নায়ারকে কোনো কথাই বলতে দেওয়া হয় না। শঙ্করন নায়ার অফিস থেকে বেরিয়ে গেলেন। তিনি গেটের বাইরে একবার দেখলেন পারগট সিং সেখানে আছে কিনা, কিন্তু সেখানে পারগট সিং ছিল না। তখন উনি পারগট সিং এর বাড়িতে চলে গেলেন, আর সেখানে গিয়ে দেখলেন পারগট সিং মারা গেছে। সে হাতের শিরা কেটে সুইসাইড করেছে। এই ঘটনায় শঙ্করন নায়ার পুরো ভেঙে পড়েন। পরের সিনে আমরা দেখতে পাই শঙ্করন নায়ার ওনার ওয়াইফকে নিয়ে চলে যাচ্ছিলেন। সেই স্টেশন চত্বরে একটা অল্প বয়সী মেয়ে শঙ্করন নায়ারকে ডেকে কিছু কথা বলেন। সেই মেয়েটা আর কেউ নয়, দিলজিৎ গিল। তিনি শঙ্করন নায়ারকে নানা রকম ভাবে কনভিন্স করার চেষ্টা করেন, আর এটাও বলেন পারগট সিং এর মৃত্যুর জন্য শঙ্করন নায়ার দায়ী। এছাড়াও আরো নানা রকমের কথা বলে দিলজিৎ গিল সেই জায়গা থেকে চলে যান। সেই ঘটনার বেশ কিছুদিন পর অমৃতসরের ডিস্ট্রিক্ট কোর্টে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড নিয়ে কেস করার আপিল করেন। এই ঘটনার জন্য তিরাজ সিং খুবই চিন্তিত হয়ে পড়েন, আর যাতে এই কেস ট্রায়ালে না যায় সেটার জন্য চেষ্টা করেন। কারণ ওনার একজনকে নিয়ে খুব চিন্তা হচ্ছিল, সেটা হচ্ছে ব্রিটিশ জাজ মাকার্ডি। একেই উনি সৎ, তার উপর ভারতীয়দের ওপর দয়াবান। এছাড়াও ওনার আদালতে সমস্ত কেস হিন্দিতে হয়। সকলেই ভেবেছিলেন এই একা মহিলা ব্রিটিশদের এগেনস্টে ওনার ফার্স্ট কেস লড়তে পারবেন না। কিন্তু তারপরে সকলে জানতে পারে ওই মহিলা দিলজিৎ গিলের কো কাউন্সিল আর কেউ নয়, শঙ্করন নায়ার।
আসলে কিছুদিন আগে স্টেশনে শঙ্করন নায়ারের সাথে দিলজিৎ গিলের যেদিন দেখা হয়েছিল, শঙ্করন নায়ার ফেরত এসেছিলেন আর দিলজিৎ গিলের সঙ্গে মিশে প্ল্যান করেছিলেন। ব্রিটিশরা যাতে সাবধান না হয়ে যায় সেই কারণে শঙ্করন নায়ার হলফনামায় নিজের নামটা লেখেননি। সেখানে শঙ্করন নায়ার জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডে জেনারেল ডায়ারের বিপক্ষে একের পর এক প্রমাণ দিতে থাকে। থিওরিটা আপনাদের সংক্ষেপে বলি। শঙ্করন নায়ার জজকে বলেছেন এটা জেনারেল ডায়ারের পূর্ব পরিকল্পিত একটা হত্যাকাণ্ড। তিনি এমন ঘটনা ঘটালেন তার কারণ হচ্ছে হিন্দু মুসলিমের এক হয়ে যাওয়া। ব্রিটিশরা প্রথম থেকেই হিন্দু আর মুসলিমকে আলাদা করতে চেয়েছিলেন, কিন্তু সেইবারের প্রথম বছর রামনবমী হিন্দু মুসলিমরা একসাথে পালন করেন, আর সেই পুজোর র্যালি ঠিক জেনারেল ডায়ারের সামনে থেকেই যায়, আর জেনারেল ডায়ার এটা সহ্য করতে পারেন না। তাই 10ই এপ্রিল তিনি এমার্জেন্সি রূপে গোর্খা এবং বালুচ রেজিমেন্টকে ডেকে ফেলেন, কারণ তিনি জানতেন শিখ রেজিমেন্টের সেনারা তাদের নিজেদের মানুষদের উপর গুলি চালাবেন না। তাই তিনি এমার্জেন্সি রূপে গোর্খা ও বালুচ রেজিমেন্টকে ডেকে ফেলেন। শুরুতেই আপনাদের বলেছিলাম যে আকাশে ওরা এই হেলিকপ্টারটা গল্পের মোড় ঘুরিয়ে দেবে। ঠিক তাই, আসলে ওই হেলিকপ্টারটি জেনারেল ডায়ারি পাঠিয়েছিল জালিয়ানওয়ালাবাগে কতজন জমায়েত হয়েছে সেটা দেখার জন্য। শঙ্করন নায়ার এমনই নানা রকম প্রমাণ জাজ মাকার্ডির সামনে রাখেন এবং তিনি কেসটাকে ট্রায়ালে পাঠিয়ে দেন। তারপর থেকে ধীরে ধীরে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে খবরের কাগজে প্রশ্ন ছাপতে শুরু করে। ব্রিটিশ সরকার খুব চাপে পড়ে যায় জেনারেল ডায়ারকে নিয়ে। ব্রিটিশরা জানতো শঙ্করন নায়ার আজ পর্যন্ত একটাও কেস হারেননি, তাই ওনারা চেয়েছিলেন ইংল্যান্ড থেকে বেস্ট লয়ার নিয়ে আসতে। কিন্তু তীরথ সিং জেনারেল ডায়ারকে আরেকটা লয়ারের সম্বন্ধে বলেন, নেভিল ম্যাকেনলি। প্রথমে ম্যাকেনলি ব্রিটিশ সরকারের হয়ে কেস লড়তে রাজি হচ্ছিলেন না, কিন্তু তীরথ সিং নানা ছলে বলে কৌশলে বিভিন্ন রকমের কথা বলে ওনাকে রাজি করালেন। পরের কোর্ট সিনে আমরা দেখি ম্যাকেনলি সাহেব ও শঙ্করন নায়ারের মধ্যে সাক্ষাৎকার হয়। সেখানে জুরি মেম্বারদের মধ্যে 9 জনই ছিল ব্রিটিশ আর 3 জন মাত্র ভারতীয়। আলোচনার শুরুতেই ম্যাকেনলি সাহেব সেই কোর্ট চত্বরে কোনো প্রেস যাতে না থাকে সেই ব্যবস্থা করলেন, কারণ প্রেসের লোকেরা জেনারেল ডায়ারের বিরুদ্ধে খবরের কাগজে নানা রকমের প্রতিবেদন লিখছিলেন। ম্যাকেনলি সাহেব মিস মার্থা স্টিভেন্সের সাক্ষী নেওয়ার জন্য জজের কাছে অনুমতি চান। মার্থা স্টিভেন্স বলেন উনি শিখ মিশনারি কলেজে মিউজিক পড়ান, আর সেখানে ওনারই ছাত্র তানবীর চৌধুরী নামের একটা ছেলে ওনাকে ধর্ষণ করে। থানাতেও এই ঘটনার রিপোর্ট উনি জানিয়েছিলেন। এবার ম্যাকেনলি সাহেব বলেন তানবীর চৌধুরী হচ্ছেন আসলে ডান্ডা ফৌজের একজন সদস্য, আর উনি যে মিস স্টিভেন্সকে ধর্ষণ করেছেন এটা উনি পুলিশের কাছে স্বীকারোক্তি জানিয়েছেন। তাই পুলিশ 12ই এপ্রিল ওনাকে অ্যারেস্ট করে, আর ওনাকে অ্যারেস্ট করার প্রতিবাদে ডান্ডা ফৌজের অন্যান্য সদস্যরা জালিয়ানওয়ালাবাগে একত্রিত হয়ে সেখানে আগে থেকেই জমায়েত হয়ে থাকা মানুষদের নাকি উস্কাচ্ছিল, আর সেই সমস্ত ডান্ডা ফৌজের সদস্যদের কাছে নাকি অস্ত্রও ছিল, আর এই সমস্ত কারণেই নাকি জেনারেল ডায়ার ওনাদের উপর গুলি চালিয়েছিলেন। এই যুক্তিটা ম্যাকেনলি সাহেব জজ সাহেবকে বলেন। সবকিছু শোনার পর জজ সাহেব এই মামলার শুনানি পরের শুক্রবার ধার্য করেন। তীরথ সিং ও ম্যাকেনলি সাহেবের চক্রান্তে শঙ্করন নায়ারের বাড়ির সামনে বেশ কিছু ব্রিটিশ মহিলারা আন্দোলন করেন। ওনারা শঙ্করন নায়ারের মুখে কালি লেপে দেন, কারণ ওনাদের ধারণা শঙ্করন নায়ার নাকি একজন ধর্ষণকারীর হয়ে কেস লড়ছেন। এই ঘটনা শঙ্করন নায়ারকে দমাতে পারেনি। তিনি আর দিলজিৎ গিল নানা রকমের প্রমাণ জোগাড় করতে ব্যস্ত হয়ে পড়েন। পরের শুনানিতে দিলজিৎ গিল মিস স্টিভেন্সকে প্রশ্ন করেন এবং ওনার প্রশ্নের প্যাঁচে ধরা পড়ে যায় যে তানবীর চৌধুরীকে মিস স্টিভেন্স ভালোবাসেন। তানবীর চৌধুরী ও মিস স্টিভেন্সকে কলেজের প্রিন্সিপাল একসাথে দেখে ফেলেন। একজন ছাত্র ও প্রফেসরের মধ্যে সম্পর্ক আছে জানাজানি হলে কলেজের রেপুটেশন খারাপ হবে, সেই জন্য তানবীর চৌধুরীকে জেলে পাঠিয়ে দেওয়া হয়। আর মিস মার্থাকে ভয় দেখানো হয় তিনি যদি তানবীর চৌধুরীর বিপক্ষে কথা না বলেন তাহলে ওরা তানবীরকে মেরে ফেলবে। সমস্ত সত্যিটা জানার পর জজ সাহেব তানবীর চৌধুরীকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেন। জজ সাহেব শঙ্করন নায়ারকে 2 দিনের সময় দেন জেনারেল ডায়ারের এগেনস্টে প্রমাণ জোগাড় করার জন্য, না হলে এই কেসটা উনি হেরে যাবেন। শঙ্করন নায়ার আর দিলজিৎ গিল অস্থির হয়ে পড়েন প্রমাণ জোগাড় করার জন্য। শঙ্করন নায়ারের তখন একটা পুরনো কথা মনে পড়ে যায়। একটা ভারতীয় সেনা যিনি জেনারেল ডায়ারের বিপক্ষে কমপ্লেন নিয়ে ওনার কাছে এসেছিলেন এবং জেনারেল ডায়ার সেই কমপ্লেনটা ছিঁড়ে দিয়েছিলেন। তখন শঙ্করন নায়ার দেরি না করে সেই ভদ্রলোকের কাছে চলে যান আর নানা রকমের জিজ্ঞাসাবাদ করতে থাকেন এবং একজন সৎ ব্রিটিশ অফিসারের সাহায্যে মিলিটারি ফাইল জোগাড় করেন যিনি ওই হত্যাকাণ্ডে উপস্থিত ছিলেন। পরের শুনানির দিন শঙ্করন নায়ার জেনারেল ডায়ারকে সরাসরি প্রশ্ন করেন। তিনি জেনারেল ডায়ারকে জিজ্ঞেস করেন উনি গুলি চালানোর আগে কোনো রকম ওয়ার্নিং দিয়েছিলেন কিনা, কিন্তু জেনারেল ডায়ার বলেন ওখানে সমস্ত টেররিস্টদের হাতে বন্দুক ছিল, তাই উনি ওয়ার্নিং দেওয়ার সময় পাননি। তখন শঙ্করন নায়ার জাহানিসার আক্তারের ছবি দেখান ওই ভারতীয় সেনার। জেনারেল ডায়ার ওই ভারতীয় সেনাকে ওনার লোহার বুট দিয়ে এত মারা মেরেছিলেন যে ওনার পাঁজরের 3টে হাড় ও মেরুদণ্ড ভেঙে গেছিল। এর কারণস্বরূপ জেনারেল ডায়ার বলেন ওই ভারতীয় সেনা নাকি আর্মি রুলস মানেনি, 15 মিনিট দেরিতে এসেছিল ক্যাম্পে। কিন্তু শঙ্করন নায়ারের কাছে প্রমাণ ছিল যে ওই রাতে আরো 24টা ব্রিটিশ সেনা বাইরে মজা করছিল, ওরাও 15 মিনিট দেরিতে এসেছিল, কিন্তু ওদেরকে মারা হয়নি, শুধু ওই ভারতীয় সেনাকেই মারা হয়েছিল। জেনারেল ডায়ারের এই উত্তেজনার কারণ উনি মানসিকভাবে দুর্বল। উনি ইন্টারমিটেন্ট এক্সপ্লোসিভ ডিসঅর্ডার নামে একটা রোগে ভুগছেন, যে রোগে নিজের রাগকে নিয়ন্ত্রণ করা যায় না। এই ঘটনার শুরু জেনারেল ডায়ারের ছোটবেলায়। উনি যখন স্কুলে পড়তেন তখন ওনার ভালো করে কথা বলতে সমস্যা হতো। ওনার সহপাঠীরা ওনাকে হাকলা হাকলা বলে রাগাতো, বাংলায় যার মানে হচ্ছে তোতলা। সেই সময় থেকেই জেনারেল ডায়ারের ভারতীয় শিখদের ওপর রাগ বাড়তে শুরু হয়। এমনকি জেনারেল ডায়ারের বাবাও ভারতীয়দের সহ্য করতে পারতেন না। তাই বংশানুক্রমেই এভাবেই জেনারেল ডায়ার ভারতীয়দের উপর ঘৃণা নিয়ে বড় হতে থাকে। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের দিন উনি ট্যাঙ্ক নিয়ে গেছিলেন ভারতীয়দের উড়িয়ে দেওয়ার জন্য, কিন্তু সেখানে ট্যাঙ্ক ঢুকতে পারেনি।
শঙ্কর নায়ার এমনভাবেই নানা রকমের কথা বলে জেনারেল ডায়ারকে উত্তেজিত করতে থাকেন। শেষমেশ সহ্য করতে না পেরে জেনারেল ডায়ার খেপে গিয়ে শঙ্কর নায়ারের কলার ধরে বলেন, ওই দিন আমি লোকগুলোকে যেভাবে মেরেছিলাম তোমাকেও ঠিক সেভাবেই মারবো। কোর্টের সিন সেই দিনের মতো শেষ হয়। জেনারেল ডায়ার ম্যাকিনলি সাহেব ও ধীরাজ সিং মিলে ষড়যন্ত্র করে শঙ্কর নায়ারকে ফাঁসানোর জন্য। পরের দিন যখন মামলা শুরু হয়, সেই দিন শঙ্কর নায়ার ও দিল্লির গিল কেউই আসে না, কারণ আগের দিন রাতে শঙ্কর নায়ারের বাড়িতে পুলিশের রেড মারে। ওনার বিরুদ্ধে মিলিটারিদের গুপ্ত রেকর্ড হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। আর সেই মামলার দিন জুরির সমস্ত সদস্যরা নিজেদের মতামত লিখিত রূপে জজের কাছে পেশ করেন এবং জজ সাহেব সবকিছু বিবেচনা করে এই মামলায় জেনারেল ডায়ার ও ব্রিটিশ সরকারকে নির্দোষ ঘোষিত করেন। যতক্ষণ না পর্যন্ত এই মামলার শুনানি হচ্ছিল ততক্ষণ শঙ্কর নায়ারকে আটকে রাখা হয়েছিল। পরের সিনে আমরা দেখতে পাই শঙ্কর নায়ার ওনার স্ত্রীর সাথে ফিরে যাচ্ছেন। এই ঘটনার পর বেশ কিছুটা সময় কেটে যায়। হঠাৎ একদিন শঙ্কর নায়ারের কাছে একটা চিঠি আসে। চিঠিটা কৃপাল সিং লিখেছিলেন। ওই চিঠিতে উনি লিখেছিলেন কৃপাল সিং এর ছেলে মানে পরগট সিংকে আসলে খুন করা হয়েছে, ও সুইসাইড করেনি। শঙ্কর নায়ার এটা জানার পর খুবই ভেঙে পড়েন। উনি দিল্লির গিলের কাছে পৌঁছে যান এবং এই কেসটাকে উচ্চ আদালতে অ্যাপিল করার চেষ্টা করেন, কিন্তু উচ্চ আদালতের জজ এই কেসটাকে অ্যাপিল করেন না, ডিসমিস করে দেন। নতুন প্রমাণ থাকা সত্ত্বেও উনি শঙ্কর নায়ারের কোনো কথাই শোনেন না। এবার শঙ্কর নায়ার খেপে গিয়ে জজ সাহেবকে আবল তাবল গালাগালি দিতে শুরু করেন। জজ সাহেব নানা রকম ধমক দিয়ে থামানোর চেষ্টা করলেও শঙ্কর নায়ার এত মজা পেয়েছিলেন যে উনি গালাগালি দেওয়া বন্ধই করছিলেন না। শেষমেশ বাধ্য হয়ে জজ সাহেব শঙ্কর নায়ারের এই দুর্ব্যবহারের কেসটা পরের শুক্রবার আদালতে তোলার কথা বললেন এবং শঙ্কর নায়ারকে সেই সময় কোর্ট থেকে বের করে দেওয়া হলো। এদিকে জেনারেল ডায়ার, ধীরাজ সিং, ম্যাকিনলি সাহেব ও গভর্নর সাহেব খুব খুশি। ম্যাকিনলি সাহেব চাইছিল পরবর্তী শুনানির দিন যাতে কোর্টরুমে সমস্ত প্রেসের লোক উপস্থিত থাকে, যাতে শঙ্কর নায়ারের এই অপমান সমস্ত দেশবাসী জানতে পারে। পরবর্তী শুনানির দিন ঠিক তেমনই হলো। কোর্টরুম চত্বরে সমস্ত প্রেসের লোক ভর্তি ছিল। সেখানে উপস্থিত জজেরা শঙ্কর নায়ারকে ক্ষমা চাইতে বলল, কিন্তু শঙ্কর নায়ার ক্ষমা তো চাইলেন না, উল্টে উনি দেশবাসীর কাছে ক্ষমা চাইলেন যে এতদিন উনি ভুল মানুষের হয়ে লড়ে এসেছেন, এবং কথায় কথায় উনি জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রসঙ্গ তুলে আনলেন। জজ সাহেব তখন বললেন, আপনি এখানে অন্য কেসের কথা বলতে পারেন না, এখানে আপনার কেস চলছে। শঙ্কর নায়ার তখন একটা রুলস এর কথা বললেন, 7C অফ বার কাউন্সিল। সেই ছোট বাই ল অনুযায়ী যদি কাউকে দোষী সাব্যস্ত করা হয় আর তার কাছে প্রমাণ থাকে, তাহলে উনি পরবর্তী হিয়ারিং এর দিন সেই প্রমাণটা দেখাতে পারবেন। ম্যাকিনলি সাহেব তখন বুঝতে পারেন আগের দিন শঙ্কর নায়ার জজ সাহেবকে ইচ্ছা করেই গালিগালাজ করেছিলেন, যাতে উনি আজকের এই হিয়ারিং এর দিন ওনার কাছে থাকা প্রমাণটা দেখাতে পারেন। তখন সাক্ষী নেওয়ার জন্য 12 জন জুরি মেম্বারের মধ্যে একজন মিস্টার ল্যাক্সিকে ডাকা হয়। মিস্টার ল্যাক্সির সিদ্ধান্ত অনুযায়ী জেনারেল ডায়ার দোষী ছিলেন। মিস্টার ল্যাক্সিকে ছাড়াও ওই জুরি মেম্বারদের মধ্যে আরো দুজন জেনারেল ডায়ারকে দোষী বলে সিদ্ধান্ত দিয়েছিলেন, কিন্তু ঘুষ দিয়ে ও ভয় দেখিয়ে তাদেরকে চুপ করিয়ে দেওয়া হয়। এমনকি সেই দিন রায় ঘোষণা করা জজকেও প্রমোশনের লোভ দেখিয়ে জেনারেল ডায়ারকে নির্দোষ প্রমাণ করানো হয়। এই সমস্ত প্রমাণ দেখানোর পর গর্জে ওঠেন শঙ্কর নায়ার। তিনি আরো বলেন, জালিয়ানওয়ালাবাগের সেই হত্যাকাণ্ডের পর সমস্ত মৃতদেহকে খোলা মাঠে 12 ঘন্টারও বেশি সময় রেখে দেওয়া হয়, যাতে চিল শকুনেরা সেই মৃতদেহকে খেতে পারে। শঙ্কর নায়ারের এমন উত্তেজনাপূর্ণ বক্তৃতা শুনে কোর্টরুম চত্বরে উপস্থিত সমস্ত ভারতীয়রাও গর্জে ওঠে। অবশেষে জেনারেল ডায়ারকে দোষী সাব্যস্ত করা হয়। পাঞ্জাবের তৎকালীন গভর্নর মাইকেল ডায়ার পদত্যাগ করতে বাধ্য হন। এভাবেই একটা ভারতীয় উকিল ব্রিটিশদের বন্দুকের বিরুদ্ধে কলমের জোর দেখিয়ে জয়ী হয়ে সমস্ত দেশবাসীকে গর্বিত করে।